আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা কনিকের যে উপবৃত্ত পার্টটা আছে সেই পার্টটা দেখবো। আর ইতিমধ্যে হচ্ছে পরাবৃত্ত মোটামুটি সব শেষ করে ফেলছি, মানে চ্যাপ্টারে যে কটা ম্যাথ আছে আর কি সবগুলো কিন্তু করা হয়ে গেছে। তো আজকে হচ্ছে উপবৃত্ত শুরু করে দেখি। আর একদম ম্যাথ শুরু করার আগে তো উপবৃত্ত আর কি, উপবৃত্ত সম্পর্কে যা যা জানার প্রয়োজন বা যে সমস্ত সূত্র লাগে সেই সমস্ত জিনিসপত্র আগে দেখে আসবো, তারপরে ম্যাথ শুরু করব। যদি সময় পাই আজকে শুরু করব। আর উপবৃত্তের ক্ষেত্রে শুধুমাত্র পরামিতিক স্থানাঙ্ক যে আছে, তো সেটা যে প্রমাণটা সেটা আমি দেখাবো। কারণ অনেক ক্ষেত্রে কি হয় যে ম্যাথ করার সময় আর কি, তো ওইটা প্রমাণটা একদম না শিখিলে, শুরু থেকে না পারলে হচ্ছে ম্যাথ আর কি করা মানে সমস্যা হইতে পারে, মানে বোঝা যায় না আসলে কই থেকে কি হয়ে গেল। তো আমি সেই ক্ষেত্রে এটা প্রমাণটা সুন্দর করে দেখাই দেবো নি। আর বাকি সমস্ত ক্ষেত্রে প্রমাণগুলো দেখাবো না, যেমন কোনটা উৎকেন্দ্রিকতা কই থেকে আসছে, আদর্শ সমীকরণটা কেমনে বানাইলাম বা কে বানাইছে কেমনে আসছে, তো এই সমস্ত জিনিসপত্র কোনোদিনও লাগবে না। তো এগুলো হচ্ছে মানে খুব একটা যদি দরকার পড়ে বা খুব জানার আগ্রহ থাকে তাহলে দেখতে পারে, আমি নিজেও এটা কোনোদিন পড়ি নাই, মানে ইন্টারে থাকতে কোনোদিন পড়ি নাই এগুলা। তো আমরা দেখি শুরু করি। তো আমি হচ্ছে এখানে উপবৃত্তের সংজ্ঞাটা লিখে রাখছি। তো এই সংজ্ঞাটা আর পরাবৃত্তের সংজ্ঞাটা অনেক ক্ষেত্রে মিল আছে, অনেকটাই মিল আছে, বলা যায় সম্পূর্ণ মিল আছে। পার্থক্য একটু কি, যে ওই পরাবৃত্তের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, ই এর মানটা ওয়ান হয় না, পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা কি হয়, ওয়ান হয়। কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা একের থেকে কম হবে, পার্থক্য শুধু এইটুকুই। এবং এইটুকু যে পার্থক্য আছে, এই ই এর মানের পার্থক্যের কারণে পুরা চিত্রটাই চেঞ্জ হয়ে যাবে। উপবৃত্তের ক্ষেত্রে কি হয়, পুরা চিত্রটাই চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখি আমরা ধীরে ধীরে শুরু করতে থাকি। আর এটি সংজ্ঞাটা দেখি এখানে কি বলছে, যে কোনো সমতলে একটা স্থির বিন্দু থাকবে, একটা স্থির বিন্দু থাকবে এবং একটি নির্দিষ্ট সরলরেখা থাকবে। এখন এই স্থির বিন্দু এবং নির্দিষ্ট সরলরেখা হতে যেসব বিন্দুর দূরত্বের অনুপাত এক হতে ক্ষুদ্রতর একটি ধনাত্মক ধ্রুবক সংখ্যা। তো এখানে কিন্তু একটু মানে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যে এক থেকে কম হইতে হবে এবং তাকে ধ্রুবক হওয়া লাগবে, তাকে নির্দিষ্ট হওয়া লাগবে, কারণ নির্দিষ্ট না হলে নির্দিষ্ট একটা উপবৃত্ত পাবো না, তাই না? তো একটা ধ্রুবক সংখ্যা। তো সেসব বিন্দুর সেট দ্বারা সৃষ্ট সঞ্চারপথকে উপবৃত্ত বলে। তো আমি এটা হচ্ছে অঙ্কন করে দেখাচ্ছি, মানে ঠিক কেমনে করে কাজ করে এটা। তার আগে একটা জিনিস দেখি, যে এই যে ধনাত্মক ধ্রুবক সংখ্যা যেটা আছে, এই ধনাত্মক ধ্রুবক সংখ্যা এক থেকে কম, এটাই আমার কি কাঙ্ক্ষিত উৎকেন্দ্রিকতা। ই এর যে মানটা বা ইসেন্ট্রিসিটি, এটা আমার কি উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা বা ই দিয়ে প্রকাশ করা হয়, ইসেন্ট্রিসিটি ইংলিশ নাম। আর আমার এই যে স্থির বিন্দু বলছে, স্থির একটা বিন্দু, ওই যে পরাবৃত্তি ছিল না, স্থির একটা বিন্দু, কি করছিলাম ওটাকে উপকেন্দ্র ধরছিলাম কিনা, ঠিক এখানেও এটা কি হবে, আমার উপকেন্দ্র থাকবে। এটা কি উপকেন্দ্র। আর এখানে যে আমার এই নির্দিষ্ট সরলরেখা বলছে না, নির্দিষ্ট সরলরেখা, তো এইটার একটা নাম আছে সুন্দর, এটার নাম হচ্ছে আমার কি নিয়ামক রেখা। যাদের পরাবৃত্ত হচ্ছে মনে আছে, এইগুলা কিন্তু জিনিস পারার কথা, খুব একটা কঠিন কিছু না। কারণ আমি শুরু করি নাই, জাস্ট মানে বেসিক জিনিসপত্র, সাধারণ জিনিসপত্র, যে উপবৃত্তির এসব জিনিসপত্র থাকে, উৎকেন্দ্রিকতা থাকে, উপকেন্দ্র থাকে, আর নিয়ামক রেখা থাকে। এবার আমরা হচ্ছে উপবৃত্তের মানে চিত্রটা আঁকবো, ঠিক কেমনে করে হয় এটা। তো উপবৃত্তের চিত্র হচ্ছে দুই ভাবে আঁকানো যায়, মানে সবচেয়ে ইজি মানে এই সংজ্ঞা যেটা আছে না, এই সংজ্ঞা অনুসারে আঁকাচ্ছি আমি। তো শুরুতেই আমি হচ্ছে একটা কাজ করি, এই যে স্থির বিন্দু বলছে না, স্থির একটা বিন্দু, তাহলে একটা উপকেন্দ্র, এই উপকেন্দ্র এক জায়গায় ফিক্স করে দিই, ধরলাম এটা হচ্ছে আমার কি উপকেন্দ্রটা, এখানে আমার কি আছে উপকেন্দ্র আছে। আর আরেকটা কি বলছে, নির্দিষ্ট একটা সরলরেখা আছে, ধরলাম এটা হচ্ছে আমার সেই নির্দিষ্ট সরলরেখা। এইবার আমার এমন কিছু বিন্দু সিলেক্ট করতে হবে যাতে করে ওই বিন্দু হতে, যেমন ধরলাম এখানে একটা পয়েন্ট আছে, ঠিক আছে, তাহলে এখান থেকে এই দূরত্ব এবং এই পয়েন্ট থেকে এই সরলরেখার একদম সোজাসুজি লম্ব দূরত্ব, আমি যদি এইটাকে এটা দিয়ে ভাগ করি, অর্থাৎ আমি যদি একে এক্স দিয়ে প্রকাশ করি, এটাকে ওয়াই দিয়ে প্রকাশ করি, তাহলে এক্স বাই ওয়াই যেটা আসবে এটা অবশ্যই উৎকেন্দ্রিকতা সমানই হইতে হবে। কি হইতে হবে, উৎকেন্দ্রিকতা সমানই হইতে হবে। তো কথা হচ্ছে এরকম তো একটা বিন্দু নাই, এরকম অসংখ্য বিন্দু আছে, যেমন এখানে একটা বিন্দু আছে, ধরলাম, ধরতে পারি কিনা, এখানে একটা বিন্দু আছে। এই ক্ষেত্রেও এখান থেকে যে দূরত্ব, এখান থেকে দূরত্ব অনুপাত সেই এক্স বাই ওয়াই এর সমানই থাকা লাগবে, একদম ডিফারেন্ট হওয়া যাবে না, মানে এরকম সমান হইতে হবে। আবার এখানে একটা বিন্দু আছে, ধরলাম এখান থেকে এই দূরত্ব এবং এখান থেকে এই দূরত্ব অবশ্যই অনুপাতটা কি হইতে হবে, ই এর সমান, অর্থাৎ এক্স বাই ওয়াই যে করলাম না, প্রত্যেকটা অনুপাত উৎকেন্দ্রিকতা সমানই হওয়া লাগবে। তার মানে এরকম প্রচুর বিন্দু আছে, অসংখ্য বিন্দু আছে, তাই কিনা, আছে তো অবশ্যই নাকি, এরকম অসংখ্য বিন্দু আছে। অর্থাৎ এগুলো প্রত্যেকটা বিন্দু হতে, এই যে উপকেন্দ্র হতে এদের দূরত্ব, এই দূরত্ব এবং এখান থেকে এই দূরত্বটা অনুপাতটা সেই ই এর সমানই থাকা লাগবে। তো এইভাবে যদি আমি মানে অনেকগুলা বিন্দু বের করি এবং এই বিন্দুগুলোর যে সেট বা তাদের যে সঞ্চার পথ সবগুলো যোগ করে দেই,
সঞ্চারপথ কি, বিন্দুগুলোতে চলার যে পথ সেটাই কি সঞ্চারপথ না? এটা মানে বৃত্তে ছিল সঞ্চারপথ। এই যে যদি আমি কি করে দেই, যোগ করে দেই, তাহলে এটাই হবে আমার কি উপবৃত্ত। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে কি, এই যে একটা বিন্দু পাইলাম না, এটা আমার কিসের নাম ছিল? এটা এটা হচ্ছে উপকেন্দ্র ছিল, তাই তো নাকি? এটা হচ্ছে আমার কি ছিল? উপকেন্দ্র ছিল এটা। তার উপকেন্দ্র হতে এই উপবৃত্তে যে কোনো বিন্দুর দূরত্ব এবং ওই বিন্দু হতে এই সরলরেখা, নির্দিষ্ট সরলরেখার দূরত্বের অনুপাত ধ্রুবক থাকবে। ধ্রুবকটা কি হবে? উৎকেন্দ্রিকতা হবে। তো ঠিক সেম ভাবে এখানে আরেকটা জিনিস কি, যে এই উপকেন্দ্রটা কিন্তু উপবৃত্তের এক প্রান্তে আছে, মানে এক পাশে আছে, ঠিক কি না? এক পাশে আছে, মিডিলেও কিন্তু নাই। মিডিলে কিন্তু আসলে কেন্দ্র থাকে, মিডিলে কে থাকে? কেন্দ্র থাকে, মিডিলেও এক্ষেত্রে নাই। তো এটার মানেটা আসলে কি, যে মানে আমি যেটা বলতে চাচ্ছি আর কি, এবার আমি কি করব, এখানে আরেকটা বিন্দু ধরবো এবং আমি নিয়ামক রেখাটা এবার এই পাশে দিব। অর্থাৎ উপকেন্দ্র মানে উপবৃত্তটা এবার নিয়ামক রেখাটা আমি ডান পাশে আঁকবো, এখানে বাম পাশে আঁকলাম। এবার কি করবো? ডান পাশে আঁকবো। তো মানে এই ক্ষেত্রে কি হইতে পারে আসলে? তো আমি এই ক্ষেত্রে কি করব, এটা আঁকানোর সময় যে ই এর মান ধরে আঁকাইছিলাম, এই ক্ষেত্রে আমি ওই সেই একই ই এর মান ধরেই আঁকাবো এবং নিয়ামক রেখাটা এক্ষেত্রে চেঞ্জ হইতে পারে, মানে আমি মানটা ওই রকমই রাখবো আর কি। তাহলে ধরলাম এখানে একটা বিন্দু পাবো ঠিক আগের মতোই, এখানে একটা বিন্দু পাবো, এখানে পাবো, এরকম বিন্দু অনেকগুলো পাবো কিনা? এরকম বিন্দু অনেকগুলা পাওয়া যাবে। এবং ফাইনালি এগুলো যদি আমি যোগ করে দেই, তাহলে এটাই হবে আমার কি, ডিমের মতো উপবৃত্ত। এটা কি উপবৃত্ত। এখন একটা জিনিস খুবই মানে কমন, যেটা হচ্ছে আমি যখন উপকেন্দ্রটা এপাশে দিলাম এবং নিয়ামক রেখাটা এপাশে দিলাম, তখন আমার চিত্রটা এরকম আসলো। আর উপকেন্দ্রটা এই সময় মানে এখানে দিলাম আর নিয়ামক রেখাটা এপাশে দিয়ে যখন চিত্র আঁকলাম, তখন দেখতে একই রকম হইলো। এখন কথা হচ্ছে, আমি যদি এই চিত্রটাই এখানে উপকেন্দ্র ধরি এবং ঠিক এরকম একটা নিয়ামক রেখা এখানে মানে কল্পনা করি, তারপর যদি চিত্র আঁকাই, তাহলে এটা ঠিক এই রকমই দেখাবে। অর্থাৎ মানে উপবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র কয়টা থাকে? দুইটা থাকে, এবং নিয়ামক রেখাও কয়টা থাকে? দুইটা থাকে। আর এখানে আরেকটা বিষয় বলি আমি, মানে আমার নিজেরই উল্টাপাল্টা হইতো প্রথম দিকে, যে মানে বুঝতাম না আসলে কেমনে কাজ করে এটা। তো আমি যখন আমরা ইকুয়াল এসপি বাই পিএম শিখছি না, ইকুয়াল এসপি বাই পিএম এটুকু শিখছি নাকি? তো এখানে এস বলতে কিন্তু উপকেন্দ্র, পি বলতে উপবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু, আর এম হচ্ছে ওই আমার নিয়ামক রেখার উপরে বিন্দু, এবং পিএমটা কি সরাসরি লম্ব দূরত্ব, পিএমটা কি সরাসরি লম্ব দূরত্ব, অর্থাৎ লম্বটা ঠিক যেই বিন্দুতে হচ্ছে নিয়ামক রেখায় টাচ করে। এখন মানে আমি যদি এক কাজ করি, ঠিক মানে এই উপকেন্দ্র থেকে এখানে একটা টান দেই, ধরলাম এটা হচ্ছে কত পি, এটা হচ্ছে এস, এবং এখান থেকে টান দেই, এটা কত এম না? তাহলে এস পি বাই পি এম এটা ই এর সমান থাকবে, এটা ই এর সমান থাকবে। তো আমি এখানে পিটা যে কোনো জায়গায় নিতে পারি আমার ইচ্ছা মতো, আমি যদি এটা এখানেও নেই তাহলে কিছু যায় আসে না। সেই ক্ষেত্রেও ইকুয়াল এস পি বাই পি এমই থাকবে, এটা কি থাকবে? এস পি বাই পি এমই থাকবে। এই ক্ষেত্রেও সেই এস পি বাই পি এম না, এস পি বাই পি এমই থাকবে, অর্থাৎ মানটা কোনোদিন চেঞ্জ হবে না। ঠিক অনুরূপ ভাবে আমি যদি এই উপকেন্দ্র থেকে একটা টান দেই, এই ক্ষেত্রে অনুপাতটা সেই সমানই থাকবে। কিন্তু কথা হচ্ছে, আমি যদি এক কাজ করি, এখান থেকে এখানে টান দেই আর এখান থেকে এখানে টান দেই, এই মানটা অর্থাৎ এটা যদি আমি এস পি এম দেই, এটা পি প্রাইম দিয়ে প্রকাশ করতে পারি, এই ক্ষেত্রে ই নট ইকুয়াল এস পি প্রাইম বাই পি এম থাকবে, অর্থাৎ এই ক্ষেত্রে মানটা সমান হবে না। এক্ষেত্রে মানটা কি হবে না? সমান আর হবে না। অর্থাৎ আমি যখন আসলে এই অনুপাতটা নির্ণয় করব, তখন এখানে বলাই হচ্ছে কি, যে আমি যে উপকেন্দ্র ধরতেছি তার অনুরূপ যে নিয়ামক রেখা দিয়ে আমি চিত্রটা আঁকাইছিলাম, যেটার মাধ্যমে আমি চিত্রটা সম্পূর্ণ করছি, যে উপকেন্দ্র এবং নিয়ামক রেখা দিয়ে চিত্রটা সম্পূর্ণ করছি, তাদের মধ্যে অনুপাত নাও। অন্য আরেকটা নিও না, ওটা নিলে মিলবে না, ওটা নিলে কি মিলবে না। সেজন্য অঙ্ক করার সময় বা হচ্ছে সমীকরণ বের করার সময় অবশ্যই অবশ্যই আমার এই মানে উপকেন্দ্র যেটা এবং তার অনুরূপ তার পাশের যেটা সবচেয়ে কাছের যে নিয়ামক রেখা, ওই দুইজনকে নিয়ে আমার ম্যাথ করতে হবে, নাহলে কিন্তু ম্যাথের উত্তর কোনোদিনই মিলবে না। তো আশা করি এটা হচ্ছে মানে কনফিউশনটা থাকে অনেক সময়, তো এটা হচ্ছে দূর হয়েছে, মানে দূর হয়েছে বলতে দূর হবে আর কি পরবর্তীতে। এখন তো ম্যাথ শুরু করি নাই, তো আমাদের কিন্তু এখন কাজ শেষ হয় নাই, এখানে আরো অনেক কিছু আছে। আমি হচ্ছে আবার আঁকাচ্ছি এটা, এটা এরকমই থাক। এখানে হচ্ছে মানে আঁকাইতে গেলে আবার হিজিবিজি হয়ে যাবে, বেশি কিছু না লিখি এখানে। তো আমি চিত্রটা আবার আঁকাচ্ছি এখানে। তো এই হচ্ছে আমার উপবৃত্তটা। তো পৃথিবী কিন্তু হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে আর কি। পৃথিবীর যে মানে ঘোরে একদম গোল না কিন্তু, সূর্যের চারপাশে এরকম উপবৃত্তাকার কক্ষপথে কিন্তু ঘোরে। তো সেজন্যই কিন্তু আমি ওই যে সর্বোচ্চ দিন সর্বোচ্চ রাত কি জানি হয় ভুলে গেলাম তো।
মানে সূর্য এখানে থাকে মাঝখানে, এক সময় পৃথিবী কি করে সর্বোচ্চ একটা দূরত্ব অতিক্রম করে, আর সবচেয়ে কাছে দূরত্ব একবার থাকে। তো এই টাইপের ম্যাথও একটা আছে, এই অনুশীলনীটা থাকার কথা আছে, নিশ্চয়ই আছে, আমি করছিলাম মনে আছে। তো ধরলাম এটা হচ্ছে আমার উপকেন্দ্র, এটা আরেকটা উপকেন্দ্র। উপবৃত্তের ক্ষেত্রে কয়টা উপকেন্দ্র থাকবে? দুইটা উপকেন্দ্র, দুইটা। তাহলে নিয়ামক রেখা কয়টা থাকবে? দুইটা। তো আমার হচ্ছে কিন্তু এমন না যে উপকেন্দ্র আসলে দুইটা উপকেন্দ্র কাজে লাগবে, মানে চিত্র আঁকানোর জন্য দুইটা লাগবে, আর ইকুয়েশন বের করার জন্য দুটো লাগবে না, জাস্ট একটা হলেই হবে, একটা নিয়ামক রেখা একটা উপকেন্দ্র হলেই আমি সম্পূর্ণ চিত্র আঁকে ফেলতে পারবো। তো দুটো থাকার কারণটা হচ্ছে যে এইটাই এবং এইটার মাধ্যমে যদি আমি চিত্রটা আঁকাই, এবং এইটাই এবং এইটার মাধ্যমে যদি চিত্র আঁকাই, উভয় ক্ষেত্রে সে দেখা যায় একই ফিগারে পাওয়া যায়। আচ্ছা এবার দেখি, তো হচ্ছে দুইটা উপকেন্দ্র যদি আমি টান দেই, একটা টান দিয়ে দিলাম এবং এটা একটা বর্ধিত করি, দেখতে ভালো লাগবে তাহলে, ঠিক আছে। তো এই দুইটা উপকেন্দ্র ঠিক মিডিলে, দুইটা উপকেন্দ্রের ঠিক মিডিলে এখানে একটা কেন্দ্র থাকে, এখানে কি থাকে? একটা কেন্দ্র থাকে, এখানে কি থাকে? কেন্দ্র থাকে। আর এই যে উপবৃত্ত যেটা আছে না, উপবৃত্ত, উপবৃত্তের ক্ষেত্রে আমি যদি এক কাজ করি, কেন্দ্রে একটা লম্ব টানি, কেন্দ্রে একটা কি টানি? লম্ব টানি, তাহলে কি হলো? এই যে লাইনটা এবং এই যে লাইনটা, একজন কিন্তু বড়, একজন কিন্তু কি ছোট, একজন বড় একজন কি ছোট। তো বড় যে লাইনটা, সেটার নাম হচ্ছে বৃহৎ অক্ষ বলা হয়, বৃহৎ অক্ষ, বড় অক্ষ। আর ছোট যে লাইনটা, সেটাকে হচ্ছে কি বলা হয়? ক্ষুদ্র অক্ষ বলা হয়। সেটা কি বলা হয়? ক্ষুদ্র অক্ষ বলা হয়। মিডিলে থাকে কেন্দ্র, এখানে একটা হচ্ছে উপকেন্দ্র থাকে, এবং এটাকে এখানে আরেকটা উপকেন্দ্র থাকে। তো এটাকে এস, একটাকে এস প্রাইম দিয়ে প্রকাশ করতে পারি। আর উপকেন্দ্র মানে সরি, উপবৃত্তের ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি এখানে। আচ্ছা এটাকে শেষ করি। বৃহৎ অক্ষ হচ্ছে এ দিয়ে প্রকাশ করতে পারি, ক্ষুদ্র অক্ষ হচ্ছে বি দিয়ে প্রকাশ করতে পারি। মানে এই ক্ষেত্রে আর কি, মানে বিভিন্ন রকম দেখা যায়, এ এর মানটা বড় হতে পারে, বি এর মানটা ছোট হতে পারে, এমন না যে এটা মান আসলে ফিক্স। চিত্রটা আমি আরেকবার আগাচ্ছি এখানে এই পাশে। এই হচ্ছে আমার উপবৃত্তটা, একটা উপকেন্দ্র এইটা। আর আরেকটা কথা, সেটা হচ্ছে সব সময় উপকেন্দ্র দুটো সবসময় বৃহৎ অক্ষেই থাকবে। উপকেন্দ্র দুইটা সবসময় কই থাকবে? বৃহৎ অক্ষেই থাকবে। তো এই হচ্ছে আমার উপকেন্দ্র, দুইটা উপকেন্দ্র এবং টান দিছি, এটা আমার হচ্ছে বৃহৎ অক্ষরেখা, মিডিলে আছে কেন্দ্র। এখন আমি যদি এই উপবৃত্তের উপরে, আমি যদি এই উপবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু কল্পনা করি, যে কোনো একটা বিন্দু ইচ্ছা মতো আমার, পি এক্স কমা ওয়াই, যে কোনো একটা বিন্দু কল্পনা করলাম, একটা উপকেন্দ্র হচ্ছে এস দিয়ে প্রকাশ করলাম, আরেকটা উপকেন্দ্র এস প্রাইম দিয়ে প্রকাশ করলাম। এখন এবার যদি আমি কাজ করি, এই এস এবং পি যোগ করে দেই, এবং পি এবং এস প্রাইমও যোগ করে দেই, এবং এই যে দূরত্বটা আছে না, দূরত্বটা যোগ করে দেয় একদম টোটাল, অর্থাৎ এস পি, এই যে দূরত্ব, এস প্রাইম পি, এই যে দূরত্ব, আমি যদি এই দুটার কি করি? বের করে যোগ করি, অর্থাৎ এস পি প্লাস এস প্রাইম পি করি, আমি দূরত্ব দুটো যোগ করি, করলে কি দেখা যায় যে এটা, এই যে মানটা, সেটা আসলে এই বৃহৎ অক্ষের সমান হয়। এটা কি হয়? বৃহৎ অক্ষের সমান হয়। অর্থাৎ এই মানটা কার সমান হয়? বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমান হয়, বৃহৎ অক্ষের সমান হয়। এটা সব ক্ষেত্রেই কাজ করে। আর এই উপবৃত্তে মানে এটা সাহায্য নিয়েও, এটা সাহায্য নিয়েও কিন্তু কি করা যাইতে পারে? আমার উপবৃত্তের অঙ্কন করা যাইতে পারে। তো এখানে হচ্ছে মানে ভালো করে হবে না আর কি। আচ্ছা আমি তাও দেখি, চেষ্টা করতেছি আঁকানোর। মানে এই যে এস পি প্লাস এস প্রাইম পি ইকুয়াল বৃহৎ অক্ষের সমান, তো এই মানটা মানে এটা সাহায্য নিয়ে আসলে কেমনি করে উপবৃত্ত আঁকানো যাইতে পারে। এক কাজ করতেছি, আমি ধরলাম এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এবং এটা একটা হচ্ছে উপবৃত্ত উপকেন্দ্র, এটা আরেকটা উপকেন্দ্র, এবং আমার জন্য আমার উপকেন্দ্রের দৈর্ঘ্য, সরি, আমার যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কিন্তু ফিক্স। বৃহৎ অক্ষ, বৃহৎ অক্ষের যে দৈর্ঘ্যটা, সেটা আসলে কি ফিক্স করা, কি করা? সবসময় ফিক্স করা। এখন কথা হচ্ছে, আমার একটা বিন্দু নিব, চলমান একটা বিন্দু নিব, চলমান বিন্দু নিব, কিন্তু এরূপ শর্ত হইতে হবে যে এই এস থেকে ওই বিন্দুর দূরত্ব, ওই বিন্দু থেকে এস প্রাইমের দূরত্ব, তার যোগফল এই বৃহৎ অক্ষের সমানই হইতে হবে। তার মানে এই দূরত্ব কিন্তু সবসময় সমানই থাকতেছে, অর্থাৎ আমি নির্দিষ্ট একটা ফিগারের চিত্র পাবো। তো ধরলাম কোন এক সময় পয়েন্ট এখানে আছে, দূরত্বটা কি আছে? ঠিক এই দূরত্বের যোগফলটা বৃহৎ অক্ষের সমানই থাকলো। আবার এই পয়েন্টটা ওখানে থাকবে না, থাকবে না, চেঞ্জ হবে। ধরলাম এখানে আসছে, এইবারেও এই যে দূরত্ব, এই যে দূরত্ব যোগ করলে সেই আমার কি থাকবে? বৃহৎ অক্ষের সমানই থাকবে। এই পয়েন্ট ধরলাম এখানে আসলো, এইবারে আমি দূরত্বটা বের করি, সেই ক্ষেত্রে কি আসবে? সেমই আসবে। এরকম করে বিভিন্ন জায়গায় চলে গেল, ধরলাম বিন্দুটা এখানে চলে আসলো, বা এখানে চলে আসলো, বেশি দূরে চলে গেল, ধরলাম এখানে আসলো, খারাপ হচ্ছে কেন? এখান থেকে এই যে দূরত্ব, এই যে দূরত্ব কি থাকবে? আবারও সেই একই সমান থাকবে। এই দূরত্ব এবং এই দূরত্ব যোগ করলে সে বৃহৎ অক্ষের সমানই থাকবে। অর্থাৎ এরকম করে যদি আমি অনেকগুলা বিন্দু নেই, অনেকগুলা বিন্দু ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো নেই, এবং নিয়ে সবগুলা ফাইনালে যোগ করে দেই,
তাহলে সুন্দর মতো একটা আমার সেই কাঙ্ক্ষিত উপবৃত্ত কিন্তু পাই যাব। আর মিডিলে আমার কেন্দ্র থাকবে। আর কেন্দ্রের বিশেষ কোনো ভূমিকা নাই আসলে, কেন্দ্র আসলে খুব কম কাজ করে। তো আমার মোটামুটি হচ্ছে উপবৃত্ত জাস্ট ইয়াটা দেখলাম, ফিগারটা দেখলাম বা চিত্রটা দেখলাম কেমন হইতে পারে এটা দেখতে। এবার আসি আমরা হচ্ছে উপবৃত্তের আদর্শ সমীকরণ, এটা কেমন হয়। উপবৃত্তের কি বললাম, আদর্শ সমীকরণ। তো এটা মোটামুটি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 এরকম আকারের হয়ে থাকে। উপবৃত্তের আদর্শ সমীকরণ এরকম হয়ে থাকে, যেমন পরাবৃত্তে বলছিলাম কি ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x এরকম হয়। তো এখানে হচ্ছে এ এবং বি এর মানের উপরে উপবৃত্তটা দেখতে একটু আলাদা হইতে পারে। এখানে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যদি কখনো এ এবং বি সমান হয়ে যায়, যদি এ এবং বি সমান হয়ে যায়, তাহলে উপবৃত্তটাই বৃত্তে পরিণত হয়। কি হয়? বৃত্তে পরিণত হয়। আচ্ছা, এবারে কাজ করি, আমরা উপবৃত্তের চিত্রটা আঁকবো, মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 এই টাইপের উপবৃত্তের চিত্র আঁকবো। কিন্তু কথা হচ্ছে এ এবং বি, এ এবং বি, এখন কার মান বড় কার মান ছোট আমি জানি না। তো প্রথম দিকে একটা চিত্র আঁকাচ্ছি, সেটা হচ্ছে যদি এ গ্রেটার দেন বি হয় তখন, এ গ্রেটার দেন কি হয়, বি হয়, তখন কেমন হবে দেখি। তো এই হচ্ছে আমার অক্ষ, মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকাইলাম। তো এখানে এ গ্রেটার দেন বি, তাই তো? আর আরেকটা বিষয়, এটাকে আমরা একটু সুন্দর করে যদি সাজাই লিখি, তাহলে কি থাকবে, এক্স মাইনাস জিরো স্কোয়ার, ঠিক পরাবৃত্তের মতোই, এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল 1। তো এখানে যে মাইনাস জিরো আছে, অর্থাৎ 0,0, 0,0, এটা হচ্ছে আমার কি কেন্দ্র, এটা কি আমার কেন্দ্র। ঠিক আমরা যেমন হচ্ছে পরাবৃত্তে কি বের করেছিলাম, ওটা শীর্ষ আসতেছিল, ওয়াই মাইনাস জিরো স্কোয়ার ইকুয়াল 4a ইন্টু এক্স মাইনাস জিরো, এটা কি শীর্ষবিন্দু আসছিল না? কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে এটা কি কেন্দ্র, উপবৃত্ত এবং অধিবৃত্তের ক্ষেত্রে কি কেন্দ্র। তার মানে এই উপবৃত্ত ঠিক মিডিল পয়েন্টটা হবে 0,0 বিন্দু। এটা যে সবসময় 0,0 হবে এরকম কিন্তু না, চেঞ্জ হবে, আমরা ওটাও দেখবো, সমস্যা নাই। তাহলে এখন দেখি আমার এ পরিমাণ, এক্স এর নিচে কি আছে, এ পরিমাণ, অর্থাৎ আমি এক্স অক্ষের ডান পাশে এবং বাম পাশে এ পরিমাণ যাবো। আগে কি করব, এ পরিমাণ যাব, ধরলাম এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত আমার ঠিক এ পরিমাণ, ঠিক বাম পাশেও এখান থেকে এই পরিমাণটা হচ্ছে কি ঠিক এ পরিমাণ। আর ওয়াই অক্ষ বরাবর যাইতে হবে বি পরিমাণ, উপরে গেলাম বি পরিমাণ, যেহেতু বি কিন্তু ছোট, এটুকু হচ্ছে বি, ঠিক এটুকু হচ্ছে কত আমার বি থাকে, ঠিক আছে। তা আমি মোটামুটি উপবৃত্তের 4টা বিন্দু ফিক্স করে ফেলেছি। এখন আমার চিত্রটা আঁকা ফেললেই শেষ। চিত্রটা কেমন রাখবো, এই যে এরকম জাস্ট বৃত্তের মতোই। এখানে কিন্তু এ এবং বি যদি সমান হইতো তাহলে কিন্তু এটা একটা বৃত্তে পরিণত হইতো, এবং এ বি তখন ব্যাস হইতো আর কি। তাহলে এই ক্ষেত্রে আমার এখান থেকে এই লাস্ট বিন্দু যে দূরত্ব, এই যে দূরত্বটা, এটা আমার কি বৃহৎ অক্ষ না? এ এর মানটা বেশি, অর্থাৎ বৃহৎ অক্ষ এটা এক্স অক্ষ বরাবর আছে, এবং এই উপবৃত্তটাই এক্স অক্ষ বরাবর আছে, যেহেতু এ এর মান সমান, মানে সরি এর মানটা বেশি, এর মানটাই বেশি, এর মানটা কি বেশি। তাহলে এখান থেকে এটুকু যদি এ হয়, এখান থেকে যদি এটুকু এ হয়, তাহলে এখান থেকে এইটুকু কত, 2a না? কত এটা, 2a, অর্থাৎ এটা হচ্ছে বৃহৎ বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি আসবে, 2a পরিমাণ। ঠিক সেম ভাবে এই লম্ব বরাবর এইটুক কত, ক্ষুদ্র অক্ষ না, বি প্লাস বি, 2b। তাহলে এই 2bটা হচ্ছে কি ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের কি দৈর্ঘ্য, ঠিক আছে। তো এই উপবৃত্তটা যেহেতু এর মান সমান, মানে এর মানটা বেশি, এ গ্রেটার দেন বি, সেজন্য এ হচ্ছে কি এক্স অক্ষে বরাবর ছিল, এক্স অক্ষ বরাবর ছিল। আর এটা হচ্ছে নিয়ামক রেখাটা এই পাশে থাকবে একটা, এ পাশে আরেকটা থাকবে। তো আমরা এখন হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ কিংবা উপকেন্দ্র স্থানাঙ্ক কেমনে বের করে ওদিকে যাই না এখনো, মানে আগে হচ্ছে চিত্রগুলো বুঝি তারপরে যাবো ওইদিকে, এখনই না। তো এটা গেলে হচ্ছে আমার কি বলে এ গ্রেটার দেন বি হইলে, এবারে এ লেস দেন বি, অর্থাৎ বি গ্রেটার দেন এ হলে তখন কি হবে দেখি। আবারও সেই আগের চিত্র, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস, মানে সেম কাহিনী, মানে সেম সমীকরণ আর কি, 1। এবারে বি গ্রেটার দেন এ হইলে, বি গ্রেটার দেন এ হলে তখন কেমন হয়, এবারে বি এর মানটাই বেশি, এবার কিন্তু উপবৃত্তটা চেঞ্জ হয়ে যাবে দেখতে। দেখি আঁকানোর চেষ্টা করি আমরা। তাহলে আবার আগের মতো এখানেও কেন্দ্র কি থাকবে, 0,0 থাকবে, অর্থাৎ কেন্দ্রটা কত, 0,0। এবার আমি এক্স অক্ষ বরাবর এ পরিমাণ যাব, কি পরিমাণ যাব, এ পরিমাণ। এখান থেকে এটা কত, এ পরিমাণ, এখান থেকে এটা কত, ঠিক এ পরিমাণ। আর উপর দিক বরাবর বি পরিমাণ যাবো, যেহেতু বি বেশি তাহলে একটু উপরে বেশি হাইট উঠতে হবে। ধরলাম এই পর্যন্ত হচ্ছে কত আমার বি, আর ধরলাম এটা কত আমার, এটা কত সেই বি। এবারে 4টা বিন্দু যোগ করে দিই, এবং অবশ্যই সুন্দর করে যোগ করতে হবে, এটা ভালো হইলো না আমার। আচ্ছা হোক, কি হয়েছে হোক, এটাই, এটা হচ্ছে আমার উপবৃত্ত। তো এবার কিন্তু দেখতে কেমন লাগতেছে, উপবৃত্তটা মনে হচ্ছে না ওয়াই অক্ষ বরাবর আছে, এবার কিন্তু এক্স অক্ষ বরাবর নাই। এইবার এই যে দূরত্বটা এখান থেকে, এই যে দূরত্বটা, এটা কি, এটা হচ্ছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য,
এই ক্ষেত্রে কিন্তু বৃহৎ অক্ষরটা চেঞ্জ হয়ে গেছে, বৃহৎ অনেক কিছু চেঞ্জ হবে এবার। বৃহৎ অক্ষর কি আসবে, 2b একক, আর ক্ষুদ্র অক্ষরটা কি আসবে, 2a একক। এলে পরে দেখবো আবার, সমস্যা নাই। আমি মানে একটু কিন্তু বলছিলাম, শুরুতে বলছিলাম কি, যে বৃহৎ অক্ষের উপরেই উপকেন্দ্র থাকে, কে থাকে, উপকেন্দ্র থাকে। তার মানে এবার উপকেন্দ্র কিন্তু ওয়াই অক্ষের কোনো দুইটা বিন্দুতে আছে, ওয়াই অক্ষ বরাবর কোনো দুইটা বিন্দুতে আছে। আর এবার নিয়ামক রেখাটা এখানে একটা আছে, এখানে একটা আছে। আগে এবার দেখছিলাম কি, এক্স অক্ষের উপর লম্ব, এবার নিয়ামক রেখা ওয়াই অক্ষের উপর লম্ব হয়েছে। তো আমার কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে এ এবং বি, এটা কিন্তু মানে চিত্র আঁকানোর ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করে, এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার আমরা যাচ্ছি মানে উপবৃত্তের মধ্যে যা যা জিনিসপত্র লাগে। পরামিতিক স্থানাঙ্কটা এখনই দেখবো না, পরে দেখবো। পরামিতিক স্থানাঙ্কটা মানে আলোচনাটা শেষ করে তারপর দেখাবো। আমরা এবার চলে যাচ্ছি হচ্ছে মানে উপবৃত্তের মধ্যে যা যা দরকার পড়ে সবকিছু দেখি। তো আমরা মোটামুটি চারটার জন্য করবো আর কি, মানে চারটার জন্য আমি চারটায় দেখাচ্ছি, সময় যদি বেশি লাগবে অনেক। এক নাম্বারটাই দেখবো হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 এবং এ গ্রেটার দেন বি। মানে এই ইকুয়েশনের জন্যই এ গ্রেটার দেন বি আবার এ লেস দেন বি দুইটার ক্ষেত্রে দেখবো আমরা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফিগারটা কিরকম হবে দেখতে, মোটামুটি একটু ভালো করে আঁকানোর চেষ্টা করি। আগে এক কাজ করি, আগে উপবৃত্তটা আঁকাই ফেলি। না, খারাপ হইলো। আগে টান দিই তারপরে আঁকাবো। কি যে আঁকাচ্ছি এটা, এই আচ্ছা হইলো, যা হয়েছে হয়েছে, আর কিছু পারবো না। তাহলে এখান থেকে এই পর্যন্ত কত এ, এখান থেকে এ পর্যন্ত কত আমার এ, এখান থেকে এটা হচ্ছে কত এ, এখান থেকে এটা কত সেই এ। ঠিক অনুরূপ ভাবে এটা বি, এটা কত বি। ঠিক এই পয়েন্টে, ঠিক এই পয়েন্টে একটা উপকেন্দ্র আছে, আর এই জায়গায় একটা উপকেন্দ্র আছে, কই আছে জানি না। একটা এস দিয়ে প্রকাশ করি, একটা এস প্রাইম দিয়ে প্রকাশ করি। আর নিয়ামক রেখা একটা একটা আছে এখানটায়, আরেকটা আছে কই এখানটায়। আর নিয়ামক রেখাটা কিন্তু সবসময় কি থাকবে, বৃহৎ অক্ষের লম্ব থাকবে, বৃহৎ অক্ষের উপরে লম্ব হবে, আর বৃহৎ অক্ষের উপরেই দুটো উপকেন্দ্রই থাকবে। তো কখনো কিন্তু এ আর বি সমান হবে না, এ আর বি সমান হলে কিন্তু ওটা আবার ইয়ে হয়ে গেল, বৃত্ত হয়ে গেল, উপবৃত্ত আর থাকলো না। আচ্ছা দেখি আমরা এখানে কি কি লাগে। তো সবার প্রথমে, আচ্ছা আরেকটা জিনিস তো বলিনি আমি, আচ্ছা থাক পরে বলতেছি। প্রথমে বের করবো হচ্ছে কেন্দ্র, কেন্দ্রের স্থানাঙ্কটা কত আসে দেখি। তো এই ক্ষেত্রে তো কেন্দ্র কত, 0 0 না, এটা কেন্দ্র কত 0 0 জিরো কমা কি 0, অর্থাৎ এক্স মাইনাস জিরো স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো স্কোয়ার কত থাকে, 0 0 থাকে। তারপরে দেখি হচ্ছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের কি দৈর্ঘ্য। তো এই ক্ষেত্রে বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটা কি আসবে, এটুকু এ এটুকু এ, তার লম্বা লম্বি কতটুকু 2a আছে, তাহলে 2a একক। 3 নম্বরে দেখি আমরা ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যটা কেমন আসবে, ক্ষুদ্র অক্ষের কি দৈর্ঘ্য, এটা কি আসবে 2b একক, কি আসবে 2b একক। এইবার আমার উৎকেন্দ্রিকতায় আসি। এবার কি, আচ্ছা আরেকটা জিনিস, মানে আগে শীর্ষ দেখেছি তারপর। তো আমরা যেমন পরাবৃত্তে শীর্ষ দেখছিলাম, পরাবৃত্তে কি দেখছিলাম, শীর্ষ দেখছিলাম না, কি ছিল ঠিক এই পয়েন্টটা না শীর্ষ। তাহলে এই ক্ষেত্রে উপবৃত্তের শীর্ষ কোনটা আসবে, খুবই সিম্পল, এই একটা এই বিন্দু, আরেকটা কোনটা বিন্দু, এই বিন্দু, এটা হচ্ছে আমার কি শীর্ষ বিন্দু। ঠিক এখানে শীর্ষ কটা থাকবে দুইটা, এখানে একটা এখানে একটা। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত, a, 0, আর এই বিন্দুর স্থানাঙ্ক কত, -a, 0। অর্থাৎ শীর্ষ বিন্দু আসবে দুইটা, প্লাস মাইনাস a, কত 0, একটা +a, 0, একটা -a, 0। মোটামুটি বেসিক আর কিছু আছে এখানে, আর তো কিছু মনে হয় নাই। এবার যাই আমরা উৎকেন্দ্রিকতায়। এবারে কি উৎকেন্দ্রিকতা, আর এখানে তো হচ্ছে বৃহৎ অক্ষের সমীকরণ ক্ষুদ্র অক্ষের সমীকরণ বের করা তো খুবই সিম্পল। তাহলে উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা, তো উৎকেন্দ্রিকতাকে হচ্ছে ই দিয়ে প্রকাশ করা হয়, উৎকেন্দ্রিকতা কি দিয়ে প্রকাশ করা হয়, ই দিয়ে প্রকাশ করা হয়। তো মানটা বের করা খুবই ইজি, জি স্কোয়ার রুট 1 - b² বাই a²। এখানে খেয়াল করার বিষয় সেটা হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রে যখন a গ্রেটার দেন বি হয় তখন উৎকেন্দ্রিকতা √1 - b² বাই a² হয়, যখন a গ্রেটার দেন বি হয়। অর্থাৎ এখানে যদি a গ্রেটার দেন বি না হইতো, নিচে যদি না হইতো বেশি, তার মানে উপরে যদি বেশি হয়ে যাইতো, তাহলে আমার এই পুরো সংখ্যাটা কিন্তু 1 এর থেকে বেশি হইতো। তার মানে 1 - 1 এর থেকে বেশি, ভিতরে নেগেটিভ সংখ্যা চলে আসতো, তার মানে জটিল একটা মান চলে আসতো। এটা কিন্তু সম্ভব না, আমার তো 0 থেকে 1 পর্যন্ত হইতে হবে, তার মানে উপরে অবশ্যই ছোট সংখ্যাটা থাকবে। তো আমরা জাস্ট মনে রাখা যায় আর কি, প্রথম প্রথম একটু মনে রাখা সুবিধা হইতে পারে এটা। আচ্ছা তাহলে উৎকেন্দ্রিকতা দেখলাম, মোটামুটি দেখলাম, এবারে হচ্ছে দেখবো
কি বলে এটা, উপকেন্দ্রের স্থানাঙ্ক। এবার দেখবো কি উপকেন্দ্রের স্থানাঙ্ক। এবার হচ্ছে উপকেন্দ্রটা কেমন হতে পারে, উপকেন্দ্রের স্থানাঙ্ক আর কি। তো উপকেন্দ্র কয়টা থাকবে, দুইটা থাকবে, উপকেন্দ্র দুইটা থাকবে। একটা হচ্ছে এস প্রাইম, একটা হচ্ছে কত এস। আমি এখানে হচ্ছে না দিয়ে এস দিয়ে একটা এস দেই। এস থাকবে হচ্ছে মাইনাস এ ই কমা জিরো, এস প্রাইম হবে প্লাস এ ই কমা জিরো। তো এখানে হচ্ছে মাইনাস এ ই কমা জিরো, একটা প্লাস এ ই কমা জিরো। আমার কিন্তু মূলবিন্দু, সরি মূলবিন্দু তো না, কেন্দ্র থেকে দুইটা উপকেন্দ্রে সমান দূরত্বে থাকবে সবসময়, কি সমান দূরত্বে থাকবে। তো একজন যদি এই পরিমাণ দূরে থাকে, আরেকজন কি এই পরিমাণ দূরত্বে থাকবে নাকি, একজন পজিটিভ দিকে একজন নেগেটিভ দিকে, তাই তো নাকি। আর আরেকটা কথা, এখানে এ বলতে, এখানে এ বলতে ওই যে এক্স এর নিচে যেটা আছে সেটা। তো এই ক্ষেত্রে এ গ্রেটার দেন বি এমনি মনে রাখতে পারি যে এ গ্রেটার দেন বি, এর মানটা বেশি, এর মানটা বেশি সেজন্য এই হয়েছে, যখন বি এর মানটা বেশি তখন বিই হইতো। আর এটা যেহেতু এক্স অক্ষ বরাবর আছে অর্থাৎ এক্স অক্ষের উপরে আছে, সেজন্য এখানে তো কোটি জিরো, অর্থাৎ সামথিং কমা জিরো আসবে উপকেন্দ্রের স্থানাঙ্কটা। তাহলে উপকেন্দ্র গেল। এবার হচ্ছে নিয়ামক রেখার ইকুয়েশন দেখি কেমন হয়। 7 নাম্বার দেখবো হচ্ছে নিয়ামক রেখাটা দেখতে কেমন হয়, নিয়ামক, নিয়ামক রেখা। তাহলে নিয়ামক রেখা কয়টা এখানে আছে, দুইটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে। আর কেন্দ্র থেকে, কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব, কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব ঠিক এ বাই ই এর সমানই থাকে, সবসময় কি থাকে এ ডিভাইডেড বাই ই, এ ডিভাইডেড বাই ই এটা সমানই থাকে। এগুলো সব মুখস্থ করতে হবে অবশ্যই, সূত্রগুলো সব মুখস্থ করতে হবে পানির মতো একদম। এর দূরত্বটা কি হয় এ বাই ই, তাহলে এখান থেকে এইটুক দূরত্ব কত এ বাই ই। তাহলে আমার ইকুয়েশনটা কি আসবে, ওয়াই অক্ষের সমান্তরাল এক্স ইকুয়াল সামথিং। তার মানে এক্স ইকুয়াল এ বাই ই একটা, কিন্তু এটা তো প্লাসের দিকে গেলাম, নেগেটিভ দিকে আসলে এক্স ইকুয়াল মাইনাস এ বাই ই হতো না, তাহলে এখানে প্লাস মাইনাস দিয়ে দিলাম। তো মোটামুটি সব মানে কাজ শেষ। আর অল্প কিছু জিনিসপত্র আছে, এগুলা লিখে দেওয়া ভালো, এটা হচ্ছে সব ক্ষেত্রে কাজে লাগবে আর কি। 8 নাম্বার, 8 নাম্বার করবো হচ্ছে এই উপকেন্দ্র দুটার মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব, উপকেন্দ্র দ্বয়ের কি দূরত্ব, উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব। তাহলে হচ্ছে আমি এস ইন্টু এস প্রাইম দিয়ে প্রকাশ করতে পারি এখান থেকে এই দূরত্বটা। এবার আসি, কথা হচ্ছে একটু আগে দেখে আসলাম যে উপকেন্দ্রের স্থানাঙ্ক এই কমা জিরো হয়, অর্থাৎ মূলবিন্দু বা কেন্দ্র হতে ওই উপকেন্দ্রের দূরত্ব এই হয়, এটা সব সময় হবে। মূলবিন্দু সরি কেন্দ্র হতে কোনো একটা উপকেন্দ্রের দূরত্ব এ ই, এ ইন্টু ই এই পরিমাণই হবে। তাহলে আমার এখান থেকে এটুক যদি এ ই হয়, এখান থেকেও যদি এইটুক এ ই হয়, তাহলে এখান থেকে এইটুক কত, দুটো যোগ করবো না, টু এ ই, তাই তো নাকি, টু এ ই। ঠিক সেম ভাবে নিয়ামক দ্বয়ের দূরত্ব, নিয়ামক দ্বয়ের দূরত্ব এটা কি আসবে, এ বাই ই কে ডাবল করে দেবো তাহলে তো হয়ে গেল, অর্থাৎ টু এ বাই ই থাকবে। এটা কি নিয়ামক দ্বয়ের দূরত্ব। আর আরেকটা আছে মনে হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই যে লাইনটা, এই যে লাইনটা এটা কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব। তাহলে উপকেন্দ্রিক লম্বেরও কিন্তু ইকুয়েশন থাকবে একটা, আমি লিখতেছি উপকেন্দ্রিক লম্ব, একটু শর্টকাটে লিখি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, সমীকরণ। তাহলে উপকেন্দ্রিক লম্ব কত দূরে আছে, এই পরিমাণে না, এই পরিমাণে আসে না, তাহলে সমীকরণটা কি আসবে এক্স ইকুয়াল প্লাস মাইনাস এই, এই তো নাকি। আর আরেকটা লিখি ফাইনালি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের, উপকেন্দ্রিক লম্বের কি দৈর্ঘ্য, অর্থাৎ এটা লম্বালম্বি ঠিক কতটা হয়, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের লম্বালম্বি দূরত্বটা আসলে ঠিক কতটা, এটা হচ্ছে টু বি স্কোয়ার বাই এ এর সমপরিমাণ হয়। তো এটা মনে রাখবে আপনি যে উপরে কম থাকবে নিচে বেশি থাকবে, টু বি স্কোয়ার বাই এ থাকবে, উপরে বেশি, সরি উপরে কম নিচে বেশি, উপরে বেশি সরি উপরে কম নিচে বেশি, এটা অনুরূপ ঠিক এইরকম মতোই। ই এর সময় যেটা উপরে বি ছিল না, তাহলে উপকেন্দ্রিক লম্বের সময় কি থাকবে উপরে বি থাকবে। তো যখন আবার এ লেস দেন বি হবে তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, তখন টু এ স্কোয়ার বাই বি থাকবে। তো মোটামুটি হচ্ছে মানে যা কিছু লাগে লিখে ফেলছি, আরো কিছু যদি অতিরিক্ত বাদ থাকে তাহলে আমরা হচ্ছে ম্যাথ করার সময় তখন দেখে নিবনি, অত চিন্তার কোনো কারণ নেই। মোটামুটি এই করা জানলে সবকিছু বের করে ফেলা সম্ভব। তো এটা দেখলাম তো জাস্ট একটার জন্য, এটা দেখলাম কি একটার জন্য, এরকম আরো 3টা আছে। এবার আসি 2 নাম্বার ক্ষেত্রে, মানে এবার হচ্ছে কি হবে এ লেস দেন বি হবে, 2 নাম্বার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। কিন্তু শর্ত হচ্ছে এখানে এ লেস দেন বি, তার মানে আমার উপবৃত্তটা কই থাকবে ওয়াই অক্ষ বরাবর থাকবে, উপবৃত্তটা ওয়াই অক্ষ বরাবর থাকবে, এই হচ্ছে আমার কি উপবৃত্তটা। তাহলে নিয়ামক রেখা একটা ওই পাশে থাকবে, আরেকটা নিয়ামক রেখা এইদিকে থাকবে।
এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। আর আমার উপকেন্দ্র কয়টা থাকবে? দুইটা। বৃহৎ অক্ষ বরাবর কিন্তু উপকেন্দ্র থাকবে, বৃহৎ অক্ষ বরাবর। এখান থেকে এটুকু কত? বি পরিমাণ। আর এখান থেকে এটুকু কত? এ পরিমাণ। তাহলে এখানে বেশি কিছু লিখবো না, জাস্ট আগের মতোই। তো শুরুতে 1 নম্বরে লিখে যাচ্ছে কেন্দ্র। 1 নম্বরে কি লিখবো? কেন্দ্র। কত আসবে? 0,0 আসবে। এটা গেল, কেন্দ্র গেল। তারপরে 2 নম্বরে আসি। এবার বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, অর্থাৎ বৃহৎ অক্ষ, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য বের করতেছি কিন্তু। কি আসবে? 2b একক, 2b একক। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কি আসবে? 2a একক, 2a একক। 4 নম্বরে আসি। 4 নম্বরে দেখবো হচ্ছে উৎকেন্দ্রিকতা, অর্থাৎ ই এর মানটা কেমন হবে? উৎকেন্দ্রিকতা স্কোয়ার রুট 1 মাইনাস, আগের বার যখন এ গ্রেটার দেন বি ছিল তখন 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ছিল, কিন্তু এখানে এখানে এ লেস দেন না, সেজন্য উপরে থাকবে এ স্কোয়ার, নিচে থাকবে কত? বি স্কোয়ার। পার্থক্য এইটুকুই, খুব বেশি কিছু না। একটা মুখস্থ করলে বাকি সবগুলা মানে অটোমেটিক চলে আসবে মুখের মধ্যে। 5 নাম্বার দেখবো এবার, উৎকেন্দ্রিকতা দেখলাম। তাহলে এবার দেখবো হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক কেমন হবে। উপকেন্দ্রের স্থানাঙ্ক কেমন হবে দেখি। তাহলে উপকেন্দ্র কত আসবে? এবার আসি, আগের বার যখন দেখছিলাম উপকেন্দ্র কি ছিল? a,0 প্লাস মাইনাস a,0 আসছিল, কিন্তু এখানে তো আর এ নাই, এখানে তো আর কি নাই, মানে এটা তো আর এক্স অক্ষ বরাবর না, এটা তো এক্স অক্ষ বরাবর না। এবার 0, সামথিং থাকবে। এখন সেই সামথিংটা কত? কি বলছিলাম? বি হবে। কত হবে? বি। এখানে এ বরাবর মানে কার প্রভাব বেশি? বি এর প্রভাব বেশি, সেজন্য এখানে কি হবে? বিই, অর্থাৎ 0, প্লাস মাইনাস বি, 0, প্লাস মাইনাস বি। আবার কেউ ভুলভাল করে প্লাস মাইনাস বি, 0 লিখে ফেলে না কিন্তু, 0, হ্যাঁ, 0, প্লাস মাইনাস বি হবে। এটা গেল হচ্ছে আমার কি উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে এরপর দেখবো হচ্ছে 6 নাম্বার, নিয়ামক রেখার সমীকরণটা দেখে আসি। নিয়ামকের সমীকরণ কয়টা আসবে? 2টা। এবার কিন্তু এক্স অক্ষের সমান্তরাল, মানে ওয়াই ইকুয়াল সামথিং থাকবে। তো ওয়াই ইকুয়াল কত থাকবে? প্লাস মাইনাস, আগের বারে ছিল এ বাই বি, সরি এ বাই ই, এবার হবে বি বাই ই। এইটুকুই তো, একদম সিম্পল জিনিস কিন্তু। তারপরে 7 নম্বরে দেখবো হচ্ছে উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব। উপকেন্দ্র, উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব, উপকেন্দ্র দ্বয় কি দূরত্ব, উপকেন্দ্র দ্বয় দূরত্ব কত আসবে? 2BE, 2BE আসবে। আগের বারে ছিল 2AE, এবারে 2BE আসবে। ঠিক সেম ভাবে নিয়ামক দ্বয়ের দূরত্ব, নিয়ামক দ্বয়ের দূরত্ব কি আসবে? 2 ইন্টু বি বাই ই, 2 ইন্টু বি বাই ই। আগেবার আর কি কি দিয়েছিলাম? আরো বেশ কিছু আছে না? আচ্ছা, শীর্ষ লিখি নাই, তারপর আর কি লিখি নাই? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লিখি নাই, আর সমীকরণটা লিখি নাই। বাদ বাকি সব লিখছি মোটামুটি, ঠিক আছে। তাহলে 9 নম্বরে দেখি হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কোনটুক। এই যে এইটাই হচ্ছে আমার কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বটা আর কি, ওর সমীকরণটা বের করবো। আগে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেখে আসি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আগের বারে কি ছিল? 2b² বাই a ছিল, ওখানে বি এর মানটা কম, এখানে 2a² বাই b হবে। ভালো করে লিখি, এটা 2a² বাই b থাকবে। 10 নম্বর দেখবো হচ্ছে শীর্ষটা। এবার কি শীর্ষবিন্দু কয়টা? 2টা। এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, অর্থাৎ 0, প্লাস মাইনাস বি। আগের বারে ছিল কি +-a,0, আর এবারে 0, প্লাস মাইনাস বি। এটা কি আমার শীর্ষবিন্দু গেল। আর আরেকটা মনে কি যেন অতিরিক্ত ছিল, আগের বারে কি ছিল দেখি, ভুলে গেলাম তো। আচ্ছা, সমীকরণ না, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, অর্থাৎ এই লাইনটা এবং এই লাইনটার ইকুয়েশনটা কি আসবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। দেখি সমীকরণটা কি আসতে পারে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তাহলে এই কেন্দ্র থেকে এটুকু দূরত্ব কত? বিই না, বিই। তাহলে ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস বি। এটা আমার কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস বি। তাহলে এটা মোটামুটি গেলে হচ্ছে মানে কেন্দ্র 0, 0 হইলে তখন। কিন্তু এবার যদি কেন্দ্র চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ আলফা বিটা হয়, তখন কি হবে? মানে আমরা আলফা বিটা দিয়ে মুখস্থ রাখবো সবগুলা, জাস্ট উপরে মানে কোশ্চেন মানে প্রশ্ন করার সময়, উত্তর করার সময় প্রশ্ন যেমন থাকবে তেমন করে ধরে নিবনি, সমস্যা নাই। আচ্ছা, এবার আসি আমরা 3 নাম্বারে। মানে 3 নাম্বার বলতে এই টাইপের আর কি, উপবৃত্ত যদি এরকম হয়, অর্থাৎ সবসময় যে x² বাই a² থাকবে এমন তো কোনো না, এমন কোনো কথা আছে? এমন কোনো কথা নাই তো। তো এক্স এর সাথে অন্য কিছু থাকতেও পারে, কেন্দ্র কি সবসময় 0, 0 হবে? এরকম তো না, 0, 0 বাদ দিয়েও তো হইতে পারে। অর্থাৎ উপবৃত্ত এরকম থাকতে পারে না, এরকম থাকতে পারে, তাই না? তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমার ঠিক কি হইতে পারে? এই ক্ষেত্রে ফিগারটা আমি আমার ইচ্ছা মতো ধরতে পারি।
মানে ধরলাম আর কি যে আলফা কমা বিটা ঠিক এই বিন্দুতে আছে আলফা কমা বিটা, অর্থাৎ উপবৃত্তটা দেখতে ঠিক এইরকম হতে পারে। এটা হচ্ছে আমার কেন্দ্রটা, এটা টান দিলাম একটা, আর এটা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কি বৃহৎ অক্ষ, এটা হচ্ছে আমার কি ক্ষুদ্র অক্ষ। তো ওদের দৈর্ঘ্য সেই 2a 2b থাকবে, ওটা চেঞ্জ হবে না, সমস্যা নেই। তবে তার ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়ে যাবে, এবং আলফা বিটা চেঞ্জ হওয়ার কারণে, আলফা বিটা মানে কেন্দ্রটা অন্য জায়গায় যাওয়ার কারণে এখন কিন্তু আমরা মোটামুটি সবকিছু চেঞ্জ হয়ে যাবে, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। দেখি শুরু করি আমরা। প্রথমেই দেখব কেন্দ্র স্থানাঙ্ক, অর্থাৎ কেন্দ্রটা কত। কেন্দ্র কি আসবে? আলফা, আলফা কমা বিটা আসবে, খুবই সিম্পল। 2 নাম্বার দেখবো হচ্ছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দেখব। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য অর্থাৎ অক্ষ বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত আসবে? 2a, 2a, এটা কিন্তু a গ্রেটার দেন b, অর্থাৎ 2a একক। এবং একই সাথে আমি সমীকরণটা লিখে ফেলি। কার সমীকরণ? বৃহৎ অক্ষের সমীকরণ। কার সমীকরণ? বৃহৎ অক্ষের সমীকরণ। তাই এখান থেকে এইটুকের হাইটটা কত? আলফা গিয়ে বিটা, অর্থাৎ বিটা পরিমাণ উঠছি না? এটা কি এক্স অক্ষের সমান্তরাল না? ওয়াই ইকুয়াল সামথিং না? তাহলে ওয়াই ইকুয়াল কত? বিটা, ওয়াই ইকুয়াল বিটা। এটা জাস্ট মুখস্থ রাখার কোনো দরকার পড়ে না, এটা হচ্ছে এমনি ইজিলি খুব সহজে বের করা যায়। আচ্ছা, এবার দেখবো হচ্ছে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যটা। 3 নাম্বার, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত আসবে? 2b একক আসবে। এবং সমীকরণটা কত আসবে? সমীকরণটা আসবে হচ্ছে এক্স ইকুয়াল আলফা। এটা খুব সহজে মানে বের করা যায়, এটা মুখস্থ করার দরকার নেই। তারপরে দেখবো হচ্ছে উৎকেন্দ্রিকতা। কি দেখবো এবার? উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা বানানো হইলো এটা, উৎকেন্দ্রিকতা। ই ই কি আসবে? সেই আগের মতো থাকবে, এটা চেঞ্জ হবে না। √1 - b² / a², উপরে বেশিটা নিচে কমটা হবে। তারপরে দেখবো হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। এবার দেখবো কি উপকেন্দ্রের স্থানাঙ্ক, এটা একটু চেঞ্জ হবে সামান্য, কারণ আলফা বিটা চলে আসছে। উপকেন্দ্রের স্থানাঙ্ক দুটো আসবে কিন্তু। আচ্ছা, আমার আগের বার উপকেন্দ্র কি আসছিল? +-a, 0 না? +-a, 0, কিন্তু এখানে অতিরিক্ত আমার আলফা বিটা চলে আসছে। আলফা বিটা আমার নেগেটিভ হোক পজিটিভ হোক কি হয় হোক, আমরা শুধু মানে সূত্র অনুসারে মুখস্থ রাখবো, পরে আলফা বিটা আমার যা যা থাকবে বসাই দিব, তাইলেই হয়ে যাবে। আলফা বিটা না, কিচ্ছু হবে না, জাস্ট এখানে আলফা এখানে বিটা যোগ করে দিব, যেটা আসবে সেটাই হবে আমার উপকেন্দ্রের স্থানাঙ্ক, অর্থাৎ +-a+α, বিটা, এটাই হচ্ছে আমার উপকেন্দ্রের স্থানাঙ্ক। আর যদি যদি কি হইতো a<b হইতো, তখন যখন কি হইতো, যে 0, +-b শিখছিলাম না, এখানে আমার আলফা যোগ হইতো, আর এখানে কি হইতো? বিটা যোগ হইতো। এই খুব সিম্পল একটা জিনিস। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক গেল। এবার দেখবো হচ্ছে নিয়ামক রেখাটা কিরকম হইতে পারে। নিয়ামক রেখার সমীকরণটা দেখবো। নিয়ামক রেখার সমীকরণ। তাহলে নিয়ামক রেখা কই আছে? একজন এদিকে আছে, একজন এদিকে আছে, এবং এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল না? তার মানে এক্স ইকুয়াল সামথিং, এক্স ইকুয়াল সামথিং। তো আগের বার কি দেখছিলাম? এক্স ইকুয়াল +-a/e ছিল। এক্স ইকুয়াল কি ছিল? +-a/e ছিল। এইবার কিচ্ছু হবে না, জাস্ট এই +-a/e এর সাথে আলফা যোগ করে দিলে কাহিনী শেষ, আর ওই ক্ষেত্রে বিটা যোগ করে দিলে কাহিনী শেষ। তার মানে নিয়ামক রেখাটা আসবে হচ্ছে এক্স ইকুয়াল +-a/e প্লাস কত? আলফা। অর্থাৎ শুধুমাত্র আলফা বিটা যোগ করবো, আর কিচ্ছু করবো না। আগের সূত্রই শুধু আলফা বিটা কি করে দেবো? যোগ করে দেবো, এইটুকুই কাজ, এইটুকুই। তাহলে নিয়ামক রেখার সমীকরণ দেখলাম, আর কি দেখা বাকি আছে? সব তো ভুলিয়ে গেলাম। আচ্ছা, 7 নাম্বার দেখি, যারা মনে পড়ে দেখি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেখি এবার। উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের কি দৈর্ঘ্য কি আসবে? এটা চেঞ্জ হবে না, সেই 2b²/a থাকবে। 2b²/a থাকবে, উপরে ছোটটা, নিচে কি হবে? বড়টা হবে। তারপর 8 নাম্বারে আসি এবার। আর কি কি ছিল? আর ছিল মনে হয় নিয়ামক দ্বয়ের দূরত্ব ছিল না? নিয়ামক রেখা দ্বয়ের দূরত্ব। আচ্ছা দেখি, নিয়ামক দ্বয়ের দূরত্ব, তাই না? আচ্ছা, নিয়ামক দ্বয়ের দূরত্ব এটা কিন্তু চেঞ্জ হবে না, আগের মতো থাকবে। কারণ কেন্দ্র থেকে আমার যতই কেন্দ্র চেঞ্জ হয়ে অন্য জায়গায় যাক, কেন্দ্র যতই চেঞ্জ হয়ে যাক, তো কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব সেই a/e কিন্তু থাকবে সব সময়, এটা অল টাইম থাকবেই। তার মানে নিয়ামক দ্বয়ের দূরত্ব সেই 2a/e থাকবে। 9 নাম্বার, আমরা যদি উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব দেখি, ঠিক সেম ভাবে উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব এটা আমার সেই 2a/e থাকবে। আর এটা যদি a<b হইতো, তখন 2b/e হইতো তখন। আর কি কি ছিল? আর ছিল হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ছিল, তাই না? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। সমীকরণ
তো এবার কিন্তু উপকেন্দ্রিক লম্বের সমীকরণ চেঞ্জ হবে, অর্থাৎ আলফা বিটা যোগ হবে এবার। তো আমার মানে আগেরটাতে 1 নাম্বার ক্ষেত্রে 1 নাম্বার টাইপের ক্ষেত্রে কি ছিল, এক্স ইকুয়াল প্লাস মাইনাস এই ছিল না, এক্স ইকুয়াল প্লাস মাইনাস এই ছিল। এই ক্ষেত্রে কি হবে, প্লাস আলফা যোগ হয়ে যাবে, প্লাস আলফা যোগ হয়ে যাবে, এইটুকুই। আর আরেকটা কি ছিল, আরেকটা ছিল মানে ভুলে গেলাম তো। 11, এবার কি দেখি, কথা শীর্ষ না, শীর্ষও কিন্তু চেঞ্জ হবে এবার, শীর্ষটাও চেঞ্জ হয়ে যাবে। দেখি শীর্ষ কেমন হতে পারে। একটা শীর্ষ এইটা, আরেকটা শীর্ষ এইটা। তো আগের বারে শীর্ষ কি ছিল, প্লাস মাইনাস এ কমা জিরো, প্লাস মাইনাস এ কমা জিরো। এক্ষেত্রে কি করবো, আলফা বিটা যোগ করে দেবো, তাহলেই খেল খতম। এখানে আলফা, এখানে বিটা, অর্থাৎ প্লাস মাইনাস এ প্লাস আলফা কমা বিটা, এটাই আসবে কি আমার শীর্ষ, দুইটা শীর্ষের স্থানাঙ্ক। প্লাস বসাইলে একটা আসবে, মাইনাস বসালে আরেকটা আসবে, দুটো একবারে চলে আসবে। তো মোটামুটি এটা গেল। এবার দেখি লাস্ট একটা টাইপ, 4 নাম্বার টাইপ। আজকে মনে হয় না অঙ্ক করা হবে আর, পরামিতিক স্থানাঙ্ক দেখে আর করবো না আজকে। পরের বার হচ্ছে অঙ্ক শুরু করবো আবার, 4 নাম্বার না, মানে ঠিক আগের মতো ইকুয়েশনটা ঠিক আগের মতোই। এক কাজ করি, এখান থেকে তুলে নিই। তাহলে এবার কি থাকবে, এ লেস দেন বি হবে, এবার এ লেস দেন বি থাকবে, এ লেস দেন বি। এই ক্ষেত্রে কি হবে দেখি। তাহলে আমার মোটামুটি উপবৃত্তটা ঠিক আগেরটা উল্টা হবে। ধরলাম উপবৃত্তটা, এটা হইল না আসলে, এদিকে দিই, তাহলে ভালো লাগবে দেখতে। ঠিক এইরকম হইতে পারে, এবার হবে কিছু একটা, দেখতে একদম বাজে হয়ে গেছে। ধরলাম এই কেন্দ্র যেটা, সেটা হচ্ছে কত, আলফা কমা বিটা, আলফা কমা বিটা। এক্ষেত্রে নিয়ামক রেখা হবে একটা একটা, আর এটা আরেকটা হবে। তাহলে এবার শুরু করি আমরা। প্রথমে 1 নাম্বারটা দেখবো হচ্ছে কেন্দ্র। এবার কি দেখবো, কেন্দ্র, কেন্দ্রটা কি হবে, আলফা কমা বিটা, কেন্দ্র আলফা কমা সেই বিটাই থাকবে। তারপর দেখবো হচ্ছে শীর্ষ। এবার হচ্ছে শীর্ষ, শীর্ষ মানে প্রথমটা কি আসছিল, দ্বিতীয় টাইপে কি আসছিল, 0, প্লাস মাইনাস বি না, 0, প্লাস মাইনাস বি আসছিল। এক্ষেত্রে কি আসবে, জাস্ট আলফা বিটা যোগ করে দেবো। 0, প্লাস মাইনাস বি আসছিল, আলফা বিটা যোগ করবো, এখানে আলফা এখানে বিটা, অর্থাৎ আলফা প্লাস 0 প্লাস মাইনাস বি প্লাস বিটা, এটুকুই। এটা আসবে কি শীর্ষ, অর্থাৎ আলফা কমা প্লাস মাইনাস বি প্লাস কত বিটা। এবার দেখবো হচ্ছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের কি দৈর্ঘ্য, তো কি আসবে, 2b একক, কি আসবে 2b একক। একই সাথে সমীকরণটা দেখি, সমীকরণ অর্থাৎ বৃহৎ অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষের সমীকরণটা কি আসবে। তো মূল বিন্দু থেকে, সরি মূল বিন্দু বলতে এটা ওয়াই অক্ষের সমান্তরাল না, তার মানে এক্স ইকুয়াল সামথিং থাকবে। এখন এক্স থেকে এটুকু দূরত্ব কত, আলফা পরিমাণ, তাহলে এক্স ইকুয়াল আলফা, এটা কি বৃহৎ অক্ষের সমীকরণ। এবার আসি ক্ষুদ্র অক্ষের ক্ষেত্রে কি আসে দেখি, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য দেখি, দৈর্ঘ্য কত, 2a একক আসবে, 2a একক। আর সমীকরণটা কি আসবে, এটা তো সবসময় বের করা যেতে পারে, সমীকরণটা আসবে হচ্ছে ওয়াই ইকুয়াল বিটা। ক্ষুদ্র অক্ষের সমীকরণটা কি, ওয়াই ইকুয়াল বিটা, অর্থাৎ এখান থেকে এটুকু দূরত্ব কত, বিটা না, এটা কি ক্ষুদ্র অক্ষ না, দূরত্ব কত বিটা, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল ওয়াই ইকুয়াল সামথিং, ওয়াই ইকুয়াল বিটা। এবার দেখবো হচ্ছে উৎকেন্দ্রিকতা, অর্থাৎ ই এর মানটা। এবার কি দেখবো, ই এর মান। তো 2 নম্বরে কি ছিল, √1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এখানে ওটাই থাকবে, উপরে ছোটটা নিচে বড়টা, √1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তারপর দেখবো হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি আসবে, 2a স্কোয়ার বাই বি আসবে, উপরে ছোটটা নিচে বড়টা। তারপর হচ্ছে উপকেন্দ্র দেখে নেই না, উপকেন্দ্র। এবার কিন্তু হচ্ছে আমার আলফা বিটা, অর্থাৎ কেন্দ্র চেঞ্জ হয়ে গেছে, উপকেন্দ্রটাও চেঞ্জ হবে এবার। তাহলে উপকেন্দ্র কি হবে, 0, প্লাস মাইনাস বি ছিল 2 নম্বরে, কিন্তু এবার অতিরিক্ত আলফা বিটা যোগ করে দেবো খালি। তাহলে এখানে আলফা যোগ হবে, প্লাস মাইনাস বি এর সাথে কি যোগ হবে, বিটা যোগ হবে, এখানে বিটা যোগ করে দেবো। এটা পাইলাম কি আমার উপকেন্দ্র। এবার আসি হচ্ছে নিয়ামক সমীকরণ, নিয়ামকের সমীকরণ, নিয়ামক, ঠিক আছে। তাহলে এটা কি নিয়ামক রেখাটা, একটা হচ্ছে এটা হবে, আর একটা উপরের দিক কোথাও থাকবে, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল ওয়াই ইকুয়াল সামথিং, ওয়াই ইকুয়াল কত, প্লাস মাইনাস বি বাই এ। কিন্তু আলফা বিটার কারণে এ প্লাস বিটা যোগ হবে, এক্ষেত্রে কিন্তু আলফা যোগ হবে না, কি যোগ হবে, বিটা যোগ হবে। বি এর সাথে কার সম্পর্ক, বিটার সম্পর্ক, বিটা যোগ হবে। আর এ বাই বি এর সাথে, এ বাই ই এর সাথে আলফা যোগ হবে, পার্থক্য এইটুকুই। আর এটা গেল আমার নিয়ামকের সমীকরণ। তারপরে দেখবো হচ্ছে আর কি দেখা যায়, নিয়ামক দ্বয়ের দূরত্ব, নিয়ামক দ্বয়ের দূরত্ব, নিয়ামক দ্বয়ের কি দূরত্ব। দেখি দূরত্ব কি আসবে, সেই 2b বাই ই আসবে, এটা চেঞ্জ হবে না। 10 নাম্বার উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব, এটাও চেঞ্জ হবে না।
উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব, এটাও সেই 2BE থাকবে। আর একটা মানে কি জানি দেখছিলাম, মনে পড়তেছে না তো, আরেকটা মানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ না, হ্যাঁ মনে পড়ছে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্ব এক্স অক্ষের সমান্তরাল, তার মানে ওয়াই ইকুয়াল সামথিং, ওয়াই ইকুয়াল সামথিং, ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস বিই, কিন্তু এখানে একটা বিটা যোগ হবে। তো এই সমস্ত জিনিসগুলো মানে জাস্ট একটু বুঝে বুঝে দেখলে এমনি মনে থাকবে, একটা মনে থাকলে প্রত্যেকটা সবগুলো মনে থাকবে। আমি জাস্ট কি করবো, এক নাম্বার টাইপের গুলো ভালো ভালো করে ভালোভাবে দেখে বুঝে শুনে ওটা মনে রাখবো, এবং ওটার সাহায্যে বাকি সবগুলাই দেখা যাবে মনে থাকবে। তো মোটামুটি হচ্ছে এই কটা জিনিসপত্র লাগবে ম্যাথ করতে আর কি। তো আর কিছু যদি দরকার পড়ে, পরে সমস্যা নেই, পরে আবার দেখাই দেবো। তো এখন এবার আসি আমরা হচ্ছে কিসে, পরামিতিক স্থানাঙ্ক, তাই না, পরামিতিক স্থানাঙ্ক। এটা দেখে আজকের মতো শেষ। আচ্ছা এবার আসি আমরা পরামিতিক স্থানাঙ্কের ক্ষেত্রে। তো পরামিতিক স্থানাঙ্কটা আসলে কি, একটু উপবৃত্তের আকায় আমি ধরলাম এটা একটা উপবৃত্ত, আর এ গ্রেটার দেন বি, এ লেস দেন বি উভয়ের ক্ষেত্রে পরামিতি একই আসে, সেজন্য আমি জাস্ট একটা দেখাবো, দুটো দেখাবো না। একটা বুঝলে অন্যটা এমনি থেকে বোঝাও, মানে বোঝা যাবে আর কি, কঠিন তেমন কিছু না। তো এটা হচ্ছে আমার কি একটা উপবৃত্ত। তো পরামিতিক স্থানাঙ্ক এই জিনিসটা আসলে কি, তো পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে উপবৃত্তের উপরে চলমান যে কোনো একটা বিন্দু, এবং পরামিতিক স্থানাঙ্কের মধ্যে একটা কোণ থাকে থিটার মান। তো এই কোণের মানের উপরে নির্ভর করে কোণের মানটা চেঞ্জ হইতে হইতে আমার বিভিন্ন রকম বিন্দু পাওয়া যায়। অর্থাৎ কোণের মান চেঞ্জ হলে কি হয়, বিভিন্ন রকম বিন্দু পাওয়া যায়। এবং আমার কোনো একটা উপবৃত্তের ক্ষেত্রে, কোনো একটা পরামিতিক স্থানাঙ্ক দেওয়া থাকলে সেখান থেকে সরাসরি আর কিচ্ছু লাগবে না, সরাসরি উপবৃত্তের সমীকরণে চলে আসা যায়। তো আমরা সেই পরামিতিক স্থানাঙ্কটা এখন বের করার চেষ্টা করি, দেখি। তো আমি আবার একটা কি বলে উপবৃত্ত আগাচ্ছি এখানে। এটা হচ্ছে আমার উপবৃত্ত, আমি এ গ্রেটার দেন বি এর ক্ষেত্রে প্রমাণ করতেছি। এটা মূল বিন্দুতে আঁকায় তাহলে সুবিধা হবে আর কি। অর্থাৎ কেন্দ্রটা কই, মূল বিন্দুতে আছে। এখান থেকে এই দূরত্বটা কত, এ পরিমাণ, এটা হচ্ছে বি পরিমাণ। এবারে কাজ করব আমি, এই কেন্দ্রকে কেন্দ্র করে, মানে মূল বিন্দুকে কেন্দ্র করে এ সমান করে, অর্থাৎ এই বৃহৎ অক্ষের অর্ধেককে ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত অঙ্কন করব। কি করবো, একটা বৃত্ত অঙ্কন করব। বললাম এটা হচ্ছে আমার সেই বৃত্তটা। তাহলে এই বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ কত, এ পরিমাণ, অর্থাৎ এখান থেকে এটুকু কত, এ, এখান থেকে এটুকু কত, ঠিক এ পরিমাণ। এবার আমি এই বৃত্তের উপরে একটা বিন্দু কল্পনা করতেছি, ঠিক এখানে একটা বিন্দু কল্পনা করতেছি। এই বিন্দুটা থেকে এই এক্স অক্ষের উপরে একটা লম্ব আঁকায় ফেলি, এবং এই বিন্দু এবং মূল বিন্দু যোগ করে দিই। এবং আমার এই যে লম্বটা আছে না, এই যে লম্বটা, সেই লম্বটা ধরলাম আমার এই যে উপবৃত্ত যে আছে, সেই উপবৃত্তকে ঠিক পি পয়েন্টে কি করে ছেদ করে, পি এক্স কমা ওয়াই বিন্দুতে ছেদ করে। তাহলে আমার এই যে লম্বটা, সেটা যেই জায়গায়, সেটা বৃত্তে যেই স্থানাঙ্কে বা যেই বিন্দুতে টাচ করে গেছে, সেই বিন্দুর ভুজ কিন্তু এক্স থাকবে। পি বিন্দুর ভুজ যদি এক্স হয়, ওই বিন্দুর ভুজও সেই এক্স থাকবে, কারণ এটা লম্ব। এটা কি লম্ব, একই লাইনে আসে না, একই লাইনে ওয়াই অক্ষের সমান্তরাল, অবশ্যই ভুজ একই পরিমাণ হবে, তবে কোটিটা আলাদা হবে। কোটিটা কি হবে, আলাদা হবে। একই পরিমাণ গেছে গিয়ে ভিন্ন পরিমাণ উঠছি আমি, তাই না? তো আমার এখানে হচ্ছে কোটিটা নিজের ইচ্ছা মতো ধরে নিলে কোনো অসুবিধা হয় না, কারণ কোটির দরকার নেই এখানে, কোটির এখানে আমার দরকার নাই। এটা ধরলাম হচ্ছে ও বিন্দু, আর এই বিন্দুর একটা নাম দেই, এটা এন দিতে পারি, এটা কি এন দিতে পারি, অর্থাৎ ও এন। এটা হচ্ছে পি, এই বিন্দুটা কিউ দিই, ঠিক আছে। তাহলে এবার আমার টার্গেট হচ্ছে ও এন বের করবো। কি করব, এই ও এনটা বের করবো। কি বের করবো, ও এন বের করবো। ও এন কেন বের করতেছি, কারণ আমি যে ধরে নিলাম উপবৃত্তের উপরে একটা স্থানাঙ্ক পি এক্স কমা ওয়াই ধরে নিলাম না এটা, তো ওই পি বিন্দুর যদি আমি এক্স বের করতে পারি, অর্থাৎ ভুজের মানটা বের করতে পারি, ভুজের মানটা যদি বের করতে পারি, তাহলে ওইটার মাধ্যমেই কিন্তু ওয়াই বের করতে পারবো। তার মানে আমি আমার পরামিতিক স্থানাঙ্ক পাই যাব। আর এখন আরেকটা বিষয়, যেহেতু এই বৃত্তের এটা কেন্দ্র না, ওই বিন্দু কেন্দ্র না, এবং কিউ কি পরিধির উপর একটা বিন্দু, তার মানে ও কিউ, এখান থেকে ও কিউ অবশ্যই ব্যাসার্ধ সমান হবে, তাই তো? ব্যাসার্ধ সমান হবে না? আবার ব্যাসার্ধ কিন্তু আমরা এ কে কেন্দ্র করে রাখছিলাম, তার মানে ব্যাসার্ধ অবশ্যই এ পরিমাণ হবে। তাহলে এখান থেকে একটু কত হবে, সেই এ পরিমাণে থাকবে। আর এই কোণটা ধরলাম কত, আমার থিটা, এই কোণটা কত, থিটা। তাহলে এবার আমার যে এই যে ও কিউ এন ত্রিভুজ, ও কিউ এন ত্রিভুজ ও কিউ এন, তো ওই ত্রিভুজে আমি কি কি জানি, অধিভুজ জানি, এবং আমি লম্ব না ভূমি জানি। ভূমি কত, এক্স না, কে এটা তো আমি ধরে নিচ্ছি, কে দরকার নাই। ভূমি জানি এবং অতিভুজ জানি, ভূমি জানি এবং কি জানি, অতিভুজ জানি। তাহলে ভূমি এবং অতিভুজের সম্পর্ক কি, কস। তাহলে ওই ত্রিভুজে কস থিটা সমান কি আসবে, ভূমি বাই অতিভুজ, তার মানে ও এন বাই ও কিউ। ও এন কার পরিমাণ, এক্স এর মান না, তার মানে এক্স বাই কি থাকবে,
এ থাকবে। তাহলে এখান থেকে আমি যদি জাস্ট এক্স এর মানটা বের করি, এক্স এর মানটা কি আসবে? এ কস থিটা না? এ কস থিটা। আচ্ছা আমি তো হচ্ছে পরাবৃত্তির সরি কি বল উপবৃত্তির ইকুয়েশন লিখি না, তাই না? ধরলাম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। তো এই উপবৃত্তের ক্ষেত্রে আমি কি বের করতেছি? পরাবৃত্তিক স্থানাঙ্ক বের করতেছি। তাহলে এক্স ইকুয়াল এ কস থিটা পাইলাম। তার মানে পি বিন্দুর ভুজ আমি পাই গেছি, পি বিন্দুর ভুজ পেয়ে গেছি। এবং পি বিন্দু অবশ্যই অবশ্যই উপবৃত্তের উপর অবস্থিত কিনা? অবশ্যই উপবৃত্তের অবস্থিত। তার মানে এই এক্স যে এ কস থিটা পাইলাম সেটা অবশ্যই আমার এই ইকুয়েশনে বসাই দিতে পারবো কিনা? অবশ্যই পারবো। মানটা এখন বসাই দিই। তাহলে এ কস থিটা তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এখানে কি থাকবে? 1 থাকবে। এখানে এ স্কোয়ার কাটা, এখানে শুধুমাত্র কস স্কোয়ার থিটা থাকবে। তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তার মানে সাইন স্কোয়ার থিটা থাকে। এখান থেকে হিসাব করলে ওয়াই ইকুয়াল আসবে হচ্ছে বি সাইন থিটা, একবারে রুট করে দিচ্ছি, ঠিক আছে? ওয়াই ইকুয়াল কি পাইছি? বি সাইন থিটা। এখান থেকে এক্স ইকুয়াল এ কস থিটা পাইলাম। তার মানে এক্স কমা ওয়াই, তার মানে এক্স কমা ওয়াই কি আসলো? এ কস থিটা কমা বি সাইন থিটা। এইটাই হচ্ছে আমার কি পরামিতিক স্থানাঙ্ক। এটা কি পরামিতিক স্থানাঙ্ক আমি পাই গেছি, এ কস থিটা কমা বি সাইন থিটা। তো এখানে কিন্তু মানে শেষ না, আরো একটু জিনিসপত্র আছে। আর এখানে এ গ্রেটার দেন বি হোক, বি লেস দেন বি কি বলে বি গ্রেটার দেন এ হোক, কে কার বড় হয় হোক, সকল ক্ষেত্রে পরামিতিক স্থানাঙ্ক এটাই থাকবে, এ কস থিটা কমা বি সাইন থিটা। তবে অধিবৃত্তের ক্ষেত্রে একটু চেঞ্জ হয়, ওখানে সেক এবং ট্যানের মধ্যে অল্টারনেট হয় আর কি। ওটা পরে দেখবো না, সমস্যা নেই, প্রমাণ করে ওটাও দেখবো। আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমি পাইলাম কত? এক্স ইকুয়াল এ কস থিটা, এ কস থিটা। তাহলে এখান থেকে কস থিটা সমান কি আসবে? এক্স বাই এ আসবে। ঠিক সেম ভাবে সাইন থিটা ইকুয়াল কি আসবে? ওয়াই বাই বি আসবে। 1 নাম্বার দিলাম, 2 নাম্বার দিলাম। একটা মজার জিনিস দেখায়, সেটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার যদি করি আমি, তাহলে আমার এটাই আসবে আবার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 1 আসবে। অর্থাৎ পরামিতিক স্থানাঙ্ক দেওয়া থাকলে আমার খুব সহজেই এই ইকুয়েশনে আসা সম্ভব। আমার উদ্দেশ্য এটা না, ম্যাথ করার সময় এটা দেখবো নি, মানে কখনো দিতে পারে পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে, তুমি বের করো কি যে ইকুয়েশনটা বের করে আনো। তো আমার লাগবে আসলে থিটার মানটা। কি লাগবে? থিটার মানটা। এক কাজ করি, 2 কে 1 দিয়ে ভাগ করে দিই, 2 ভাগ 1 করে দিই। তাহলে কি আসবে? tan থিটা ইকুয়াল ওয়াই বাই বি ডিভাইডেড বাই এক্স বাই, তার মানে এ বাই এক্স থাকবে। তাহলে এখান থেকে tan থিটা ইকুয়াল কি থাকলো? এ ওয়াই বাই বি এক্স। এটা সকল ক্ষেত্রে সেম, এ বড় হোক বি বড় হোক কে বড় হয় হোক, দেখার কোনো বিষয় নাই। তাহলে থিটা ইকুয়াল tan ইনভার্স এ ওয়াই বাই বি এক্স, tan ইনভার্স এ ওয়াই বাই বি এক্স। তো এখানে কিন্তু ওয়াই এবং এক্স, এ এবং বি তো ফিক্স, ওয়াই এবং এক্স পরিবর্তনশীল। ওয়াই এবং এক্স কি পরিবর্তনশীল? যাদের মনে আছে যে পি ধরছিলাম এক্স কমা ওয়াই, অর্থাৎ পি বিন্দুটাই আসলে এক্স কমা ওয়াই। এখানে থিটা কি এক্স কমা ওয়াই পরিবর্তনশীল। আমি উপবৃত্তটা আবার আঁকাচ্ছি। ধরলাম এটা আমার উপবৃত্তটা, এটা একটা বিন্দু আছে পি এক্স কমা ওয়াই, লাইন টানলাম, এই লাইন টানলাম, এই যে পি বিন্দু, অর্থাৎ পি বিন্দু এই যে কোণ উৎপন্ন করছে এটা আসলে আমার কি থিটা। অর্থাৎ মানে কাহিনী হচ্ছে এমন যে এক্স এবং ওয়াই যদি আমি চেঞ্জ করে ফেলি, এখানে নিয়ে আসি, তখন কিন্তু আমার থিটা চেঞ্জ হয়ে গেল, হইলো কিনা? তখন কি হয়ে গেল? থিটা চেঞ্জ হয়ে গেল। এখন থিটা কেমনে বের করবো? এই যে ওয়াই বসাবো, এক্স বসাবো, ওয়াই এক্স কি এই বিন্দুর স্থানাঙ্ক গুলা, বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক গুলা, সেগুলো আমার কি এক্স কমা ওয়াই, আর এ তো বি তো ফিক্স। তার মানেটা আসলে কি যে এই থিটার মানের উপরে ভিত্তি করে, থিটার মানের উপরে ভিত্তি করে বিভিন্ন রকম বিন্দু পাওয়া যাইতে পারে। প্রত্যেকেরই এক একটা করে আলাদা আলাদা পরামিতিক স্থানাঙ্ক আছে, এবং প্রত্যেক পরামিতিক স্থানাঙ্কের জন্যই আমি আমার সমীকরণ বের করতে পারবো। তো এটা হচ্ছে মানে তাও যদি মাথা না ঢোকে মানে খুব ভালোভাবে আর কি, সমস্যা নাই, আমরা ম্যাথ করার সময় এটা আরো ক্লিয়ার হয়ে যাবে নি যে পরামিতিক স্থানাঙ্কের বেশ কিছু ম্যাথ আছে, মানে অনুশীলনে থাকার তো কথা। আচ্ছা বের করে দেখি আছে কিনা পরামিতিক। হ্যাঁ আছে, পরামিতিক স্থানাঙ্কের ম্যাথ আছে। তো আমরা ওটা হচ্ছে দেখলে আরো ক্লিয়ার হবে বিষয়গুলা। অর্থাৎ বিভিন্ন রকম বিন্দু দেওয়া থাকবে, বলবে কি যে এর পরামিতিক বের করো, ওর পরামিতি বের করো। তো সেই ক্ষেত্রে আমার পরামিতিক স্থানাঙ্কটা চেঞ্জ হবে এবং থিটার মানটা বিভিন্ন রকম হবে। থিটার মানের উপর ডিপেন্ড করে আমার পি বিন্দুটা বিভিন্ন জায়গায় অবস্থিত হইতে পারে, বিভিন্ন জায়গায় কি হইতে পারে? অবস্থিত হইতে পারে। তো এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে পরাবৃত্তির মতো আলোচনা। আর স্পর্শক আরেকটা আছে অতিরিক্ত, মানে স্পর্শক ছাড়া মনে হয় না আর কিছু দরকার পড়ে এখানে, জাস্ট স্পর্শকটা আছে। তো আমি ম্যাথ করার সময় স্পর্শকটা দেখাই দেবনি, এখন আর না দেখাই, মানে সব একবার দেখাই দিলে মানে উল্টাপাল্টা হয়ে যেতে পারে আবার। এগুলো আগে হচ্ছে মাথা ঢুকুক, তারপরে আমাকে স্পর্শকে যাবো তারপরে। আজকে মোটামুটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।